আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতা গ্রহণ করেছেন মাত্র ১ মাস হলো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের যে ভারত, চীন এই দুটো রাষ্ট্র, তাদের সঙ্গে যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটি তিনি কিভাবে সমন্বয় করবেন? অথবা তার যে বৈদেশিক সফর হবে, তিনি যে বিদেশে যাবেন, সর্বপ্রথম কোন দেশে যাবেন? এবং সেটির উপর নির্ভর করবে জনাব তারেক রহমান সাহেব সরকার আসলে বৈদেশিক নীতিতে কোন দিকে ঝুঁকছেন। আমরা জানি যে তার মায়ের আমলে বা তার বাবার আমলে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের চমৎকার একটি সম্পর্ক ছিল। সৌদি আরবের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, একই সঙ্গে বেগম জিয়ার, এবং একই সঙ্গে চীনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে তিনি প্রথম দিকে ভারতের দৃষ্টি লাভ করেছিলেন এবং ভারতের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে রাজনীতির পট পরিবর্তন এবং যে উত্তাল একটা টালমাটাল অবস্থা চলছিল, ভারত বা বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছে তারা কোনো অবস্থাতেই পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। প্রতিদিন মিলিটারি কু হচ্ছিল। ঢাকা শহরে মব কাকে বলে, ৭৫-এর ১৫ আগস্ট থেকে নভেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত কিয়ামত এর আলামত ছিল বাংলাদেশের সর্বত্র। তো সেই জায়গাতে যখন অলৌকিকভাবে এবং অনিবার্যভাবে ৭ই নভেম্বরের বিপ্লবের নায়ক হিসেবে জিয়াউর রহমান সম্মুখ সারিতে এলেন, তখন ভারতের কাছে দুটো অপশন ছিল। কর্নেল তাহেরকে সমর্থন দেওয়া, জাসদকে মেনে নেওয়া। জাসদ তাদের সৃষ্টি, জাসদ কিন্তু ভারতের সৃষ্টি। আর দ্বিতীয় হলো যে জিয়াউর রহমানকে প্রমোট করা। তারা কিন্তু জিয়াউর রহমানকে প্রমোট করেছিলেন। আজ যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে ভারত আছে, ওই সময়টাতেও ভারতের প্রমোশনে কিন্তু জিয়াউর রহমান সাহেবকে আমরা আজকের এই অবস্থায় দেখতে পাই। কিন্তু যেটি পরবর্তীতে হয়ে গেছে সেটি হলো, যদি কারো আত্মমর্যাদা বোধ থাকে, ঘাড় বাঁকা থাকে, তারা আসলে শেষ অবধি দিল্লির সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে না, যেভাবে বঙ্গবন্ধু পারেনি। ফলে বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য অনেকে ভারতকে দায়ী করেন, যেটা শেখ হাসিনা পারেননি। শেখ হাসিনার পতনের জন্য অনেকে ভারতকে দায়ী করেন, সেই কাজটি জিয়াউর রহমানও পারেননি। ফলে জিয়াউর রহমানের মৃত্যুর সঙ্গে ভারতের কনস্পিরেসি এবং একই সঙ্গে হুসাইন মোহাম্মদ এরশাদের যে অভ্যুত্থান এবং পুরোটা সময় জাতীয় পার্টিকে আজও অবধি ভারত যেভাবে ছায়া দিয়ে রেখেছে, এটা কেবলমাত্র জাতীয় পার্টির এরশাদ, রওশন এরশাদ, জি এম কাদেরের পক্ষে সম্ভব। এখন তারেক রহমান সাহেব কি এই যে ভারতের যে বন্ধুত্ব, এখন অবারিত বন্ধুত্ব, এই বন্ধুত্বকে তিনি এরশাদের মতো ব্যবহার করবেন বা পারবেন, নাকি শেখ হাসিনা তার পিতা জিয়াউর রহমান অথবা বঙ্গবন্ধুর মতো ব্যবহার করতে গিয়ে শেষ পর্যন্ত এলোমেলো করে ফেলবেন? এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমাদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য চীন অনিবার্য একটি দেশ। আর বর্তমান যে গ্লোবাল পার্সপেক্টিভ রয়েছে, সেখানে চীনের যে কর্তৃত্ব, অর্থনৈতিক বলয়, চীনের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এশিয়ার কোনো দেশ এগোতে পারবে না। আপনার যত বন্ধুত্বই থাকুক আমেরিকার সঙ্গে, চীনকে ছাড়া আপনি এগোতে পারবেন না, এমনকি সৌদি আরবও নয়। এক্ষেত্রে চীনের বন্ধুত্বটা আমাদের খুব বেশি দরকার। পৃথিবীর অনেকগুলো দেশ যুগপৎভাবে চীন এবং তাদের যারা শত্রু রাষ্ট্র রয়েছে একই সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে, যেমন পাকিস্তান। তো পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব আছে। আবার ভারতের মতো রাষ্ট্র, তারা রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক। তো এ সকল দেশে এটা পারে, বাংলাদেশ হয়তো পারত, কিন্তু সাম্প্রতিক সময়ে চীন এবং ভারতের মধ্যে যে আধিপত্যবাদের লড়াই, সীমান্ত নিয়ে তাদের মধ্যে সমস্যা, ভারতের 7 সিস্টার নিয়ে চীনের মাস্টার প্ল্যান, এবং সেই মাস্টার প্ল্যানের ক্ষেত্রে
আমাদের এই ভূমিটি কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে চীনের জন্য, আমেরিকার জন্য এবং ভারতের জন্য। আমেরিকা যে বার্মা অ্যাক্ট করতে চায়, বার্মাতে তাদের যে রাজত্ব কায়েম করতে চায়, তার জন্য তাদের যে ল্যান্ড দরকার, সেই ল্যান্ডটি হবে সেন্ট মার্টিন, সেই ল্যান্ডটি হবে, বেসটি হবে কক্সবাজার। এই জন্য আমেরিকা ইউনূস সাহেবের মতো অন্যান্য যারা লোকজন আছে তাদেরকে প্রমোট করেছে এবং আগামীতেও তারা প্রমোট করবে বা তারা চেষ্টা করবে তাদের এই কাজ করার জন্য। অন্যদিকে মানে চীনের যে সকল সীমান্তে ভারত খুব বাড়াবাড়ি করছে, তো সেই জায়গাতে ভারতের দৃষ্টি মানে দুর্বল করার জন্য চীন চাচ্ছে যে তাদের অনেকগুলো প্রদেশকে অশান্ত করে দেওয়া হতে, এবং সেই অশান্ত করে দেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো ভারতের যে উত্তর ভারত বা আর্যাবরত বলা হয়, এর যে 7 সিস্টার 7টি রাজ্য যা বাংলাদেশকে কেন্দ্র করে। ফলে বাংলাদেশে যদি চীনের আধিপত্য থাকে তাহলে এই 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে ভারত সেই 50-এর দশক থেকে জানে যে চীন এই কাজ করে যাচ্ছে, তো কাজেই তারা তখন থেকে প্রাণান্ত চেষ্টা করছে বাংলাদেশের উপর আধিপত্য বজায় রাখতে, এবং এই কারণে পাকিস্তান ভাঙা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা দেওয়া এবং পরবর্তীতে সকল রাজনৈতিক সরকারের উপর, আমলাতন্ত্রের উপর ভারতের যে আধিপত্য, এটা তাদের জন্য মানে দিল্লির জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই কাজ তারা করবে এবং করে যাচ্ছে। তো সেই অর্থে মানে কোনো অবস্থাতে দিল্লি এমন কাউকে ঢাকাতে চাইবে না যে কিনা বেইজিংয়ের দিকে ফিরে তাকায়। আবার অন্যদিকে বেইজিং এখানে যে আধিপত্য বিস্তার করছে, অতীতে যখন 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই যে 10 ট্রাক অস্ত্র মামলা, এই যে উলফাদেরকে ট্রেনিং দেওয়া, উলফাদের যে নেতা পরেশ বড়ুয়ার সাথে প্রথম আলো ডেইলি স্টারের সম্পর্ক, লতিফুর রহমানের সম্পর্ক, তারপর চীনের সাথে তাদের সম্পর্ক, এই সব মিলিয়ে একটা জটিল অবস্থা ছিল 2001 থেকে 6। ফলে যে 1-11 হলো, বিএনপি যে ক্ষমতাচ্যুত হলো, তারেক রহমান সাহেবের উপর যত জুলুম, অত্যাচার, নির্যাতন, বেগম জিয়ার উপর যা কিছু, আপনার কাছে কি মনে হয় সব কিছুর জন্য কি আওয়ামী লীগ দায়ী, শেখ হাসিনা দায়ী, অন্য কেউ দায়ী নয়? আবার এখন এই যে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, তার কি হাত পা বাঁধা? তিনি কি দিল্লির বন্ধনে আবদ্ধ? তিনি কি যাকে বলা হয় আমেরিকার সঙ্গে কমিটেড, চীনের কাছে পাবন্ধ? এই জিনিসগুলো যদি নিষ্পত্তি না হয়, আমরা এখন যত আনাকুম জানাকুম বলছি, যত আহা হা বলছি, যত সুবাহান আল্লাহ বলছি, যত প্রশংসা করছি, যত সমালোচনা করছি, একটাও ধূপে টিকবে না। আমাদের যে অর্থনীতি, আমাদের যে বাজার ব্যবস্থা, এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হলো কেন? কর্মসংস্থান করতে পারেননি, মুদ্রার যে স্ফীতি সেটি কমাতে পারেননি, আইন শৃঙ্খলা রাখতে পারেননি, দুর্নীতি বন্ধ করতে পারেননি। ঠিক সেম কাজটি তারেক রহমান সাহেবের জমানাতে আরও বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কয়জন লোক জড়িত ছিলেন? খুব অল্প, বড় জোর 1000-5 মানে এনসিপি, জামাত এবং যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মীয় স্বজন মিলে সারা বাংলাদেশে 1000-5 লোক হয়তো সরকারের কর্মের উপর প্রভাব বিস্তার করেছিল। এখন বিএনপির যে লোকজন আছে কম করে হলো 50 লাখ লোক ক্ষমতাধর। কেউ ময়লার বাক্সের ক্ষমতাধর, কেউ দান বাক্সের ক্ষমতাধর, কেউ ছিনতাই মার্কেটের ক্ষমতাধর, কেউ ক্লাব পাড়ার ক্ষমতাধর, কেউ ফুটবল টিমের ক্ষমতাধর, সব মিলিয়ে 50 লাখ লোক। এবং তারা যদি মানে পার পিস 10 টাকা করে চাঁদাবাজি করে, কত টাকা চাঁদা হয়? এটা নিয়ন্ত্রণ করার জন্য, দমন করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যে কূটনৈতিক স্থিতিশীলতা দরকার, যে সাপ্লাই এবং ম্যানেজমেন্ট দরকার, সেটা যদি তারেক রহমান সাহেব না পারেন, তার জন্য ক্ষমতায় 1 বছর টিকে থাকা খুব কঠিন একটা বিষয় হয়ে পড়বে। শেখ হাসিনা এটা পেরেছিলেন। ফলে কি হলো, তার লোকজন দুহাতে চুরি করেছে, টাকা পাচার করেছে, কিন্তু তার অর্থনীতিতে গতি ছিল, ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। তারপরেও
মানুষজনের অভাব ছিল না, বাজারে পণ্যের কোনো ঘাটতি ছিল না, মানুষের পকেটে টাকার কোনো অভাব ছিল না। একদিকে চুরি হচ্ছে আর একদিকে পূর্ণ হয়ে যাচ্ছে। সে বিশাল একটা এলাহি কাণ্ড কারবার। তো এটা এই তারেক রহমান সাহেবকে যদি চালু রাখতে হয়, তাকেও কর্মসংস্থান, তাকেও বিনিয়োগ, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স থেকে শুরু করে মানে জনগণের যে অবাধ, মানে শেখ হাসিনা কি করতেন? শেখ হাসিনা কিছু লোককে ভাড়া করতেন ডিজিএফআই দিয়ে, যাদের কাজই ছিল প্রেস ক্লাবের সামনে অকথ্য ভাষায় শেখ হাসিনাকে গালাগাল করা। এখন এই লোকগুলো ডিজিএফআইয়ের পয়সা খেয়ে তারা গালাগালি করতো, তাদের সংসার চলত এবং ডিজিএফআই দ্বারা তারা নেতা নির্বাচিত হয়েছে। আবার সেই শেখ হাসিনার সেই যে আমলে শেখ হাসিনার ভাড়া করার লোকজন এখন কে কোথায় কোন পর্যায়ে আছেন, আপনারা মোরাল্লে যারা সচেতন গুনে গুনে বলে দিতে পারবেন, কিচ্ছু বলার দরকার নাই। তো কাজেই তারেক রহমান সাহেব কতটা বিপদে আছেন, কতটা বিপত্তি আছেন। আমি তো যেদিকে তাকাই খালি শেখ হাসিনাকে দেখি, তার আশেপাশে যেদিকে তাকাই খালি জামাতকে দেখি, দিকে তাকাই শুধু ৭১কে দেখি। কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা, কোনো অবস্থাতেই শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না বর্তমান সরকারের চারিদিকে। চারিদিকে শুধু বোকাদের রাজত্ব, লোভীদের উল্লম্ফন, চরিত্রহীনদের যাকে বলা হয় আনাগোনা। সব কিছু মিলিয়ে কেমন যাবে তারেক রহমান সাহেবের রাজত্বকাল? হয়তো আর মাস ২ অপেক্ষা করতে হবে। তার মধ্যেই তিনিও বুঝে যাবেন, আমরাও বুঝে যাব যে কোথাকার জল কোন দিকে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।